সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো। তো তরঙ্গ শব্দ চ্যাপ্টারটি আমরা আলোচনা করছিলাম। তো তরঙ্গ শব্দের আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলভ দেখব। তবে তার আগে যে সূত্রগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন সেই সূত্রগুলো সম্পর্কে একটু রিভিউ করে নিই। যেমন আমরা সবসময় বলে থাকি শব্দের প্রতিফলনের কথা। শব্দের প্রতিফলন কাকে বলে? যখন আমি কোনো একটা উৎস থেকে শব্দ নির্গত হওয়ার পরে সেটার ইফেক্টটা যদি দেখি, যদি কোনো একটা শব্দের উৎস থেকে একটা শব্দ নির্গত হলো, শব্দ নির্গত হওয়ার পরে তার পুনরাবৃত্তি হওয়া, এটাকে বলা হয় প্রতিধ্বনি বা শব্দের প্রতিফলন। তো স্বাভাবিক ব্যাপার, আলো যেমন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদতারে বাধাপ্রাপ্ত হয়, ঠিক তেমনি শব্দ একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তাহলে বাধাপ্রাপ্ত হয়ে সেটার দুইটা ঘটনা ঘটতে পারে, প্রতিফলন প্রতিসরণ, বিশেষ করে এই দুইটা ঘটনাই ঘটে, আর শোষণও হয় মাঝে মাঝে। তাহলে প্রতিফলন আর প্রতিসরণ ক্ষেত্র বিশেষে শোষণটা হয়ে থাকে। তো প্রতিফলন প্রতিসরণ কীরকম? প্রতিফলন মানে সেটা বাধাপ্রাপ্ত হয়ে যদি আবার ফিরে আসে সেটাকে আমরা প্রতিফলন বলছি। আর প্রতিসরণ বলতে বোঝাচ্ছি যখন আমরা কোনো একটা বদ্ধ রুমে আছি কিন্তু তার মধ্যে কথা বলার কারণে সেই কথাটা যদি বাইরে থেকে শোনা যায়, সেটা হচ্ছে শব্দের প্রতিসরণ। তাহলে শব্দের প্রতিফলন নিয়ে আমরা যখন কথা বলি তখন কিন্তু একটা ব্যাপার আমাদের মাথায় চলে আসে যে আমরা তো সব সময় কথা বলছি, সব কথাই কি প্রতিফলিত হয়? সব কথার প্রতিফলিত হয়, কিন্তু সব কথার জন্য প্রতিধ্বনি শোনা যায় না। কারণ সেটার জন্য আমাদের মস্তিষ্কের একটা বিশেষ ব্যবস্থা দায়ী। সেই আমাদের মস্তিষ্ক এমন একটা বিশেষ একটা তার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সে কোনো একটা শব্দ শোনার পরে 0.1 সেকেন্ড পর্যন্ত তার রেশ মস্তিষ্কের ভেতরে থেকে যায়। কোনো শব্দ শোনার পরে তার রেশ মানব মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। তাহলে 0.1 সেকেন্ডের মধ্যে যদি কোনো শব্দ ফেরত আসে তাহলে সেটার আমরা কোনো পুনরাবৃত্তি শুনতে পাই না। তাহলে শব্দটাকে প্রতিফলিত হওয়ার পর অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড পরে আসতে হবে। তো 0.1 সেকেন্ড পরে যদি সেটা এসে আমাদের কাছে পৌঁছায় তাহলে আমরা সেটা পুনরাবৃত্তিটা শুনতে পাই। তাহলে সেটার উপর ভিত্তি করে তো ব্যাপারটা এভাবে যদি আমরা ডিসক্রাইব করি, ধরো এটা একটা সোর্স, এখানে শব্দের উৎস আছে, এখানে আছে প্রতিফলক, শব্দ উৎপন্ন হলো, এখানে গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসলো। ধরো এর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে শব্দ একবার গেল একবার ফিরে আসলো, তাহলে 2d ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে 2d সমান দাঁড়ায় ভিটি। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভিটি বাই 2। 2d কেন? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে এস ইজ ইকুয়াল টু 2d। আর শব্দ যেহেতু সমবেগে চলে এজন্য আমরা সূত্র বসিয়েছি এস ইজ ইকুয়াল টু ভিটি থেকে 2d ইজ ইকুয়াল টু ভিটি। এবার আমাদেরকে একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে আমাদেরকে প্রতিধ্বনি শোনার জন্য অবশ্যই শব্দটাকে 0.1 সেকেন্ড সময় নিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসতে হবে। 0.1 সেকেন্ডের ভেতরে আসলে কিন্তু আমরা দুইটা শব্দকে আলাদা করতে পারবো না। আমি এখন একটা কথা বললাম, সে কথার প্রতিধ্বনি যদি 0.1 সেকেন্ডের মধ্যে আবার আমার কাছেই ফিরে চলে আসে, তাহলে আমার বলা কথা আর প্রতিফলিত হয়ে ফিরে আসা কথা, এই দুটি কথা, আমার বলা কথা আর প্রতিফলিত হয়ে ফিরে আসা, এই দুটি কথার মধ্যে আমি কোনো তফাৎ করতে পারবো না। প্রতিধ্বনি হলেও সেটা আমি বুঝতে পারবো না, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে সেরকম সময়ের ব্যবধান অবশ্যই 0.1 সেকেন্ড হতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রেও। এই ধরনের কথা আমরা গত ক্লাসেও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় দেখেছি। তাহলে টি এর মান দাঁড়াচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে টি এর মান 0.1 সেকেন্ড। এখন ধরে নিই পারিপার্শ্বিকের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। যদি 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, যেটা আমাদের বইয়ে আছে, আমি সেই তথ্যই ব্যবহার করছি, তাহলে ডি এর মান দাঁড়াবে 0.1 সেকেন্ড দিয়ে ভাগ দিলে ডি এর মান দাঁড়াচ্ছে 16.5 মিটার। অর্থাৎ প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হওয়া প্রয়োজন 16.5 মিটার। তার মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু সামনে 16.5 মিটার দূরে একটা উৎস আছে। আমি যদি শব্দ করি তাহলে সেটার প্রতিধ্বনি শুনতে পাওয়া উচিত, কিন্তু আমি শুনতে পাবো না। কেন? যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয় তখন শোনা যাবে। সব তাপমাত্রায় কিন্তু 16.5 মিটার দূরত্বটা যথেষ্ট নয়। যদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় তখন বায়ুতে শব্দের বেগের কী অবস্থা হয় আমরা জানি। আমরা কীভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করেছিলাম? 0 ডিগ্রি সেলসিয়াস মান হচ্ছে 273 কেলভিন। তো এটা 273 কেলভিন, এটা 303 কেলভিন। এদের সাহায্য নিয়ে আমি যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা যদি V30 হয়, V30 বাই V0, V0 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, এটাকে V0 ধরলাম আমি, ইজ ইকুয়াল টু √/,
T30/T0, অর্থাৎ √303-কে 273 দিয়ে ভাগ করার পরে আমি যদি রুট করি তাহলে যে আনসারটা আসবে সেটা, সেখান থেকে আমরা V30 এর মানটা V0 দিয়ে গুণ দিলে বের করে দিতে পারবো। 303/273 ইন্টু আমরা সেটাকে গুণ দিব V0 এর মান, অর্থাৎ V0 এর মান দিয়ে গুণ দিলে, অর্থাৎ 330 দিয়ে গুণ দিলে একটা আনসার বের হবে। তাহলে এই যে V30 মানটা আমরা বের করছি, তাহলে V30 মানটা বের করার পরে কিন্তু আমরা এখানের মধ্যে ইনপুট দিলেই তাহলে একমাত্র আমরা আনসারটা বের করতে পারবো। তো আনসারটা কি হয় আমাকে একটু কমেন্টে জানাও, আমিও ক্যালকুলেট করি। তো 347.65 এই ধরনের একটা আনসার আসছে, তোমাদের সাথে মিলাই দেখো এটা হয় কিনা। তাহলে এটা যদি হয়, এবার এই জায়গাটাই তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম কতটুকু দূরত্ব থাকা প্রয়োজন প্রতিফলকে, সেটা যদি আমরা বের করতে যাই তাহলে এখানে 347.65 বসিয়ে দিলাম। 6 হওয়া উচিত অ্যাকচুয়ালি, কারণ 6 5 9 আছে, 6 হবে এটা, 6 347.66 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, তার মানে দাঁড়াচ্ছে 17 নট দিস ওয়ান, এটা হবে 17.383 মিটার। তখন ন্যূনতম দূরত্ব হবে আবার 17 মিটারের চেয়ে একটু বেশি। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে প্রতিধ্বনির ক্ষেত্রে। এখন প্রতিধ্বনি রিলেটেড, এই তো প্রতিধ্বনি রিলেটেড কথাটা তো বললাম, এখন আমরা একটু দেখি তাহলে প্রতিধ্বনি রিলেটেড কিছু প্রতিধ্বনির সাথে ম্যাচ করে এরকম কিছু গাণিতিক সমস্যা একটু দেখি, ঠিক আছে? প্রতিধ্বনি আমরা কি কাজে ব্যবহার করতে পারি? প্রতিধ্বনি আমরা ব্যবহার করতে পারি সমুদ্রের গভীরতা নির্ণয়ে, কুয়ার গভীরতা নির্ণয়ে, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত প্রতিধ্বনি ব্যবহার করি। তাহলে দেখি তোমাদেরকে একটা টাস্ক দিয়ে দেখি, এটা এখান থেকে আমাকে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করে আমাকে জানাও। কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝতে পারছো। ধরো এটা একটা জাহাজ, এখানে একটা গভীরতার মধ্যে সে আছে, তো এখানে একটা যন্ত্র আছে, এখানে একটা যন্ত্র আছে রিসিভার, এটা হচ্ছে পাঠাবে, এটা হচ্ছে রিসিভার, এটা রিসিভ করবে, ঠিক আছে? তো শব্দ সাধারণত দুই ধরনের শব্দ ব্যবহার করে থাকি আমরা, বা আমাদের এই ধরনের কাজের মধ্যে দুই ধরনের শব্দ ব্যবহার করে থাকি। তো 20 থেকে 20,000 হার্জ এই যে রেঞ্জ, এই রেঞ্জটা শব্দটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, যেটা আমরা শ্রাব্যতার সীমার মধ্যে পড়ে আমাদের। আমরা অবশ্যই শ্রাব্যতার সীমা সম্পর্কে হয়তো জানি যে মানুষের কান যতটুকু রেঞ্জের কম্পাঙ্কের শব্দ শুনতে পাই বা তার অস্তিত্ব বুঝতে পারে, সেটা হচ্ছে এই রেঞ্জটা, এটা হচ্ছে শ্রাব্যতা সীমা। তো এর থেকে যদি ছোট কিছু হয় সেটাকে বলা হয় শব্দেতর তরঙ্গ, আর এর চেয়ে যদি বড় কিছু হয়, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। এখন আমরা শব্দেতর ইউজ করব নাকি শব্দোত্তর ইউজ করব? শব্দেতর বলছি আমরা, আমাদের যেটা রেঞ্জ মানে যেটা আমরা শ্রাব্যতার পাল্লা, এই শ্রাব্যতা পাল্লার সীমার মধ্যে শব্দটা ইউজ করব, না এই শব্দটা ব্যবহার করব, শব্দোত্তর তরঙ্গটা ব্যবহার করব? এখন আমি এই যে এটার সপক্ষে একটা কথা বলি, হ্যাঁ, আমরা ইউজ করব শব্দোত্তর তরঙ্গটা। শব্দোত্তর তরঙ্গটা কেন ব্যবহার করব? কারণ যে শব্দের তরঙ্গ যত বেশি কম্পাঙ্ক বিশিষ্ট হবে তার তীব্রতা তত বেশি হবে, কেননা তীব্রতা হচ্ছে আবার ফ্রিকোয়েন্সির মানে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তো তুমি যত বেশি ফ্রিকোয়েন্সি দিবে তার ইন্টেন্সিটি মানে তীব্রতা তত বেশি হবে। তো এটা যেহেতু আমরা জানি, এটা যেহেতু সমুদ্র, তো সমুদ্রের মধ্যে সাধারণত গভীরতা অনেক বেশি হয়ে থাকে, ওখানে এত দুর্বল প্রকৃতির শব্দ বা একটু দুর্বল প্রকৃতির শব্দ, যত বেশি সবল প্রকৃতির শব্দ ইউজ করব তত আমাদের অ্যাকুরেট মানটা পেতে সুবিধা হবে। তো সেটার জন্য আমরা শব্দোত্তর তরঙ্গটাকেই বেশি প্রেফার করি। আর শব্দোত্তর তরঙ্গ ইউজ করে কোনো লাভ নেই, কারণ এটা হচ্ছে 20 হার্জের থেকে কম। তো তোমার পাশ দিয়ে একটা বিড়াল হেঁটে গেল, তুমি টের পেলে কিন্তু কোনো শব্দ শুনলে না, ঠিক আছে? তাহলে এটা তার কারণ তার পায়ে যে প্যাডগুলো থাকে সেটা খুবই নরম হয়, এবং সে যখন হেঁটে যায় কোনো একটা আশপাশ দিয়ে, এ ধরনের প্রাণী সাধারণত হেঁটে যায়, বা মশা উড়ে আশেপাশে, শব্দটা ওভাবে পরিষ্কার শোনা যায় না, সেটার কারণ হচ্ছে তাদের
পাখার কম্পাঙ্ক বা বিড়ালের পা দিয়ে হেঁটে যাওয়ার কারণে তার পায়ের যে প্যাডের কম্পাঙ্ক ওগুলো বিসার্যের থেকে কম, সেজন্য আমরা এগুলো শুনতে পাই না। তাহলে এই গেল শ্রাব্যতার পালা, শব্দ তো তরঙ্গ। এখন একসাথে আরেকটা জিনিস আলোচনা হয়ে গেল। তো এর মধ্যে আমি এটা পাঠাচ্ছি, প্রতিফলিত হয়ে সেটা আবার এখানে রিসিভও করছি। তো ধরে নিই এটা স্ট্রেটভাবে গেছে, যদিও অনেকে বলতে পারে স্যার একটু বাঁকাভাবে গেছে, তাহলে তো দূরত্বটা ওরকম হবে। আমরা ধরে নিই এটা সরাসরি নিচে নামছে, সরাসরি উপর উঠছে, এত ঝামেলার মধ্যে না যাই। যদি আমাদেরকে দেয়া না থাকে তো কিছু করার নাই, আমাকে এই গভীরতাটা বের করতে হবে। বলেছে যে শব্দ প্রেরণের, ঠিক আছে, শব্দ প্রেরণের 20 সেকেন্ড পরে শব্দ প্রেরণের 20 সেকেন্ড পরে রিসিভার প্রতিফলিত শব্দ রিসিভ করে। এখন তোমাকে বলে দিল পানিতে শব্দের বেগ, আমি কিছু পানিতে শব্দের বেগ বলে দিল, আমি কিছু তথ্য, এগুলো কাল্পনিক কিছু তথ্য দিয়ে ধর একটা ম্যাথ দিলাম, এ ধরনের একটা ম্যাথ দেওয়া হলো আমাকে, যে তাহলে আমাকে সমুদ্রের গভীরতা এইচ ইজ ইকুয়াল টু কত বের করে দিতে হবে। তো তোমরা ম্যাথটা করো, ম্যাথটা করে আমাকে কমেন্টে জানাও। আমি একটু ক্যালকুলেটটা করে দেখি, ঠিক আছে, তোমাদের আনসারটা কীরকম আসতে পারে। হ্যাঁ, একটু চেঞ্জ করে দিই, 20 সেকেন্ড না দিই, এটাকে ধরো 12 সেকেন্ড দিই, ঠিক আছে। 12 সেকেন্ড পরে রিসিভার প্রতিফলিত, দেখি আমাকে কমেন্ট করে জানাও আনসারটা কত আসে, যদি তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝে থাকো। এখন আমরা এটা তো ধরো একটা ছোটোখাটো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, 12 সেকেন্ড করে দিলাম, 20 সেকেন্ড না দিই 12 সেকেন্ড, তার 12 সেকেন্ড পরে কী আসবে আমাকে একটু আনসারটা জানাও। এখন আমরা এবার একটু হায়ার কিছু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যায়, যেটা আমার সাথে প্রতিধ্বনির সাথে জড়িত আছে, ঠিক আছে। ধরো প্রশ্নটা হচ্ছে এরকম, এখানে কুয়া আছে, কুয়ার মধ্যে পানি আছে। এখন এটা একটা হাইট দেওয়া আছে, এখানের মধ্যে একটা এইচ দেওয়া আছে, এটা একটা এইচ, এটা একটা হাইট বলে দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রথম প্রশ্নটা আমি করলাম, ধরো এখানে একটা উৎস আছে, উৎস থেকে শব্দ উৎপন্ন করা হলো, শব্দ নিচে গেল, প্রতিফলিত হয়ে ফিরে আসলো, ঠিক আছে। যদি শব্দ শুনতে 0.2 সেকেন্ড সময় প্রয়োজন হয়, তবে এইচ, এটাকে এইচ বলি, এই গভীরতাটা বললাম ধরো 25 মিটার প্রয়োজন হয়, তবে এইচ ইজ ইকুয়াল টু কত, যখন বায়ুর তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, যখন বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমাকে এইচ এর মানটা, ফার্স্টে ধরো গ নাম্বার প্রশ্নটা আমাকে দেওয়া আছে, গ নাম্বার প্রশ্নটা আমরা করব, দেখি। 0.2 সেকেন্ড পরে আমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, তাহলে 0.2 ইন্টু 30 ডিগ্রি সেলসিয়াস হলে 347.66 আমরা বের করেছিলাম, এটাকে দিয়ে ভাগ দেবো আমরা 34.76, এই এইচ এর মানটা আসতেছে, তোমরা মিলে দেখো এটা ঠিক আছে নাকি, 34.766 মিটার। এই অঙ্কটা মুছে দিলাম, অন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমটা মুছে দিলাম আমি, এটা। তাহলে এইচ এর মান, এটা হচ্ছে গ নাম্বারের প্রশ্নের উত্তর। তো এইচ এর মান আসছে 34.766 মিটার। এখন গ নাম্বার প্রশ্নটা নিয়ে আমার কাজ না, আমার কাজ হচ্ছে মূলত ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে যদি আমাকে বলে যে নির্ণয় করো পানির উচ্চতা, লিখো তোমরা যে পানির উচ্চতা আর কতটুকু বৃদ্ধি পেলে
পানির উচ্চতা আর কতটুকু বৃদ্ধি পেলে প্রতিধ্বনি শোনা যাবে না? পানির উচ্চতা আর কতটুকু বৃদ্ধি পেলে প্রতিধ্বনি শোনা যাবে না? এটা আমাকে বের করতে হবে। পানির উচ্চতা আর কতটুকু বৃদ্ধি পেলে প্রতিধ্বনি শোনা যাবে না, এটা আমাকে বের করতে হবে। এখন একটা জিনিস একটু লক্ষ্য করো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে, ঠিক আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ছিল 347.66। তাহলে এখন আমাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যূনতম দূরত্বটা বের করতে হবে, ন্যূনতম গভীরতাটা বের করতে হবে, যে গভীরতায় পানি আসলেও শব্দ শোনা যাবে, পানি থাকলেও শব্দ শোনা যাবে। ন্যূনতম গভীরতাটা কত আমার জানা লাগবে, ঠিক আছে? তাহলে ন্যূনতম গভীরতাটা দেখে আমরা ওই ম্যাথটা করেছিলাম মোটামুটি। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে আরেকটা ব্যাপার আছে, গ নাম্বার ম্যাথটা করার সময় কিন্তু আমি এই যে রুট ওভার দিয়ে যে সূত্রটা দেখাইছিলাম সেই সূত্রের সহায়তা নিয়ে কিন্তু তোমাদেরকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? V30 = এভাবে যে বের করেছিলাম, এভাবে কিন্তু তোমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, ঘতে আসো। এবার ঘতে আমরা এবার ন্যূনতম গভীরতাটা বের করবো। তো 30 ডিগ্রি সেলসিয়াস মধ্যে বায়ুতে শব্দের বেগ যদি এটা হয়, তাহলে ন্যূনতম গভীরতা ধরে নিলাম আমি h প্রাইম হচ্ছে তোমার VT/2। এখন টি এর মান কত হওয়া উচিত? টি এর মান, যেহেতু ন্যূনতম গভীরতা বের করতে চাচ্ছি, আমরা ন্যূনতম 0.1 সেকেন্ড না হলে তো আমরা প্রতিধ্বনি শুনতেই পাবো না। তাহলে আমাদেরকে এখানের মধ্যে বেঞ্চ মার্ক ধরতে হবে টি এর মান 0.1 সেকেন্ডকে। তার মানে আমি যদি ভি এর মান বসাই, 2 দিয়ে ভাগ দিই, তাহলে আনসারটা আসে কত? তখন বের করেছিলাম 0.66 গুণ 0.1 ডিভাইডেড বাই 2, 17.383 একক হচ্ছে মিটার। তার মানে এখান থেকে একটু আঁকি, অর্থাৎ এতটুকু স্পেস তোমাকে দিয়ে রাখতে হবে। এখন বর্তমানে খালি একটুক ছিল 34.766 মিটার। আর অ্যাটলিস্ট তোমাকে ন্যূনতম, যদি তুমি 17.383 স্পেস দিতে না পারো, মিটার স্পেস দিতে না পারো, যদি এতটুকু পানির উচ্চতার কতটুকু বাড়লে যেহেতু বলেছে, তাহলে এতটুকু খালি জায়গা লাগবে অ্যাটলিস্ট তোমার প্রতিধ্বনি শোনার জন্য। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। এই কালো দাগ পর্যন্ত উঠলেও প্রতিধ্বনি শোনা যাবে, কিন্তু এর চেয়ে আর একটু যদি ওঠে তাহলে আর প্রতিধ্বনি শোনা যাবে না। একটু পর্যন্ত পানি আসলে তুমি প্রতিধ্বনি শুনবা, প্রবলেম নেই, কিন্তু এর চেয়ে বাড়লে আর শোনা যাবে না। তাহলে বলছে পানির উচ্চতা আর কতটুকু বাড়লে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে আমি কি করব? পানির বর্তমান হাইট ধরে নিলাম এটা, পানির বর্তমান লেভেল ধরে নিলাম এটা। তাহলে এটা যদি লেভেল হয় তাহলে আর কতটুকু বাড়তেছে, এইটা আমার বের করা টার্গেট। এই যে কালো অংশটা দেখতে পাচ্ছ, এইটা আমার বের করা টার্গেট, পানির উচ্চতার কত বাড়লে। তো এই যে 25 মিটারটা দিছে, এটা দেখে অনেক কনফিউজড হয়ে যেতে পারে যে কি বের করতে হবে, 25 মিটারকে যোগ করতে হবে নাকি যোগ করতে হবে না। এখানে 25 মিটার আসলে কোনো কাজ নাই স্যার, পানির উচ্চতার কতটুকু বাড়লে বলেছে, ঠিক আছে? যেহেতু বাড়লে বলেছে এখানের মধ্যে, তাহলে আমরা এই 34.77 মিটার হচ্ছে বর্তমানে খালি জায়গা, আর ন্যূনতম দিতে হবে 17.383 জায়গা, ঠিক আছে? তাহলে যদি বিয়োগ করি এই দুটা রাশি যদি বিয়োগ করি, তাহলে সুতরাং এভাবে লিখি আমরা, সুতরাং পানির উচ্চতা 766 মাইনাস 17.383 মিটার বা 17.383 আসবে বিয়োগ করে। মিটার এর বেশি বৃদ্ধি পেলে, আচ্ছা পানির উচ্চতা আরো লিখলে পরিষ্কার, পানি এর বেশি বৃদ্ধি পেলে প্রতিধ্বনি শোনা যাবে না। প্রতিধ্বনি কি হবে না? শোনা যাবে না। তাহলে এই গেল আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ। আমরা কতটুকু গভীরতা দেওয়া আছে সেটা বের করলাম, আর কতটুকু গভীরতা ন্যূনতম প্রয়োজন সেটা বের করলাম। এই দুইটার পার্থক্য থেকেই আমরা জিনিসটা বের করে নিয়েছি যে আর কতটুকু পানি উপরে উঠে এলে
আর কতটুকু পানির লেভেল বেড়ে গেলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। এর চেয়ে বেশি যদি আর একটু বাড়ে, ঠিক আছে, আর একটু যদি মানে পানি যদি আরও 17.383 মিটার, মানে ধরো 17.5, তো 17.5 মিটার থেকে যদি আর একটু বাড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা আর শোনা যাবে না। 17.5টা আমি এমনি অ্যাজাম করে বলছি, তো আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে দেখা যাচ্ছে 17.5 মিটার হলেও আর প্রতিধ্বনি শোনা যাবে না, কারণ 17.383 মিটার মানে হচ্ছে 17 মিটার 38 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে 17.5 হচ্ছে 17 মিটার 50 সেন্টিমিটার, তার মানে 17 মিটার 50 সেন্টিমিটারও যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু প্রতিধ্বনি আর শুনতে পাওয়ার কথা না। পানি যদি আর 17 মিটার 50 সেন্টিমিটার বাড়ে, তাহলে আমরা আর প্রতিধ্বনি শুনবো না এই কুয়াতে। এবার আসো প্রতিধ্বনির সাথে রিলেটেড আর একটা ম্যাথ করি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখানে একটা পাহাড় আঁকলাম, পাহাড়ের পাদদেশ থেকে 2301 মিটার দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম। এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, 2301 মিটার দূরে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। সে একটা গুলি করলো বা শব্দ উৎপন্ন করলো, প্রচণ্ড একটা শব্দ উৎপন্ন করলো। সে শব্দ উৎপন্ন করার পর সামনের দিকে দৌড় দিল, পাহাড়ের দিকে দৌড় দিয়ে সে শব্দ উৎপন্ন করার 13 সেকেন্ড পরে, প্রশ্নটা শুনতে শুনতে কিন্তু লিখে ফেলতে হবে। শব্দ উৎপন্ন করার 13 সেকেন্ড পরে সে প্রতিধ্বনিটা শুনতে পেল। সে বর্তমান আছে 2301 মিটার দূরে, সে শব্দ উৎপন্ন করলো, দৌড় মারার 13 সেকেন্ড পরে, দৌড় শুরু করার 13 সেকেন্ড পরে সে শব্দের প্রতিধ্বনিটা শুনছে, মানে গুলি করেই সে দৌড় দিছে, ঠিক আছে। তাহলে আমাকে এখন গুলি করে সে দৌড় দিল এবং 13 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পেল। আমাকে বের করতে বলছে ব্যক্তির বেগ কত ছিল, ওই ব্যক্তিটা কত বেগে দৌড়াচ্ছে সেটা বের করতে বলছে। ওই ব্যক্তি কত বেগে দৌড়াচ্ছে সেটা আমাদেরকে একটু নির্ণয় করতে হবে। এখন এক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ওই ব্যক্তি যে দৌড়াচ্ছে ওই সময় আমাদের যে বায়ুতে শব্দের বেগ কত সেটা আমাদের একটু জানা প্রয়োজন। ধরে নিই ওই দিন বায়ুর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমি সিচুয়েশনটা আবার বলছি। ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, গুলি করে সে দৌড়াতে শুরু করছে। সে প্রাথমিকভাবে পাহাড় থেকে 2301 মিটারের মতো দূরে দাঁড়িয়েছিল, 2301 মিটার দূরে। সে শব্দ উৎপন্ন করার 13 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। এবার সর্বপ্রথমে আমার কাজ হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর বেগ নির্ণয় করা, যেটা হচ্ছে V25। ধরো V25 আর V0 এর অনুপাত হচ্ছে √T25 ডিভাইডেড বাই T0। তাহলে V25 ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস মানে স্যার 298 কেলভিন, এটা আমাদের সবাই জানা আছে। জাস্ট 273 যোগ করে দিলেই হয়ে যাচ্ছে 273, কারণ আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার জন্য 273 যোগ করা লাগে। তো এবার T0 এর মান কত? 273, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস, নিচেরটা V0 লিখেছি না, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা ইন্টু V0 দিয়ে গুণ। তাহলে কত আসে ক্যালকুলেট করো। √298 ডিভাইডেড বাই 273 যা আসবে তাকে আমরা গুণ দিলাম। V0 এর মান হচ্ছে 330, ধরে ম্যাথটা করি আমরা, 344.77 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোনো ক্ষেত্রে যদি আমাদেরকে প্রশ্নে বলে দেয়, একটু সবাই খেয়াল করো,
প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। ঠিক আছে, যদি এভাবে আমাকে মেনশন করে দেয় তাহলে আমি ম্যাথটা কিভাবে করব? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। এটা আসলে একটা সময় গিয়ে এই ধরনেরই ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতো, এখন একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, এখন এভাবেই সাধারণত করতে হয়। তো আমি একটা, যেহেতু এভাবে আমি করছি আগে ম্যাথ, আমি একটু এভাবেও একটা দেখাই। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধিতে শব্দের বেগ কত বৃদ্ধি পাবে? 0.6 ইন্টু 25, তাহলে এটা যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। 15 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তাহলে নতুন বেগ বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ সমান হচ্ছে 330 যোগ 15। তো নতুন বেগটা কত আসছে? 345 মিটার পার সেকেন্ড। দেখো কাছাকাছি কিন্তু আনসারটা, ঠিক আছে, প্রায় কাছাকাছি। তো আমি যেহেতু এটা দিয়েও ম্যাথ করেছি, এটা দিয়েও দেখাচ্ছি, আমি একটু এটা দিয়ে দেখাই কিভাবে এই ম্যাথটা আমরা এভাবে সলভ করব। আচ্ছা, এখন কাহিনীতে আসি। কাহিনী কি ঘটছে? পাহাড়টা একটু ছোট করে ফেলি, কারণ এত বড় পাহাড় থাকলে অঙ্ক করা যাবে না। পাহাড়, তো এবার আমাদেরকে দেখতে হবে, তো তার দূরত্ব দেওয়া আছে 2301 মিটার। তো ধরি সে গুলি ছোড়ার সাথে সাথে সে দৌড় লাগাইছে, তো ধরি সে তার অবস্থান থেকে ডি দূরত্ব পার হওয়ার পরে, সে ডি দূরত্ব পার হওয়ার জন্য সময় পেয়েছে কিন্তু 13 সেকেন্ড, কারণ 13 সেকেন্ডের মধ্যে প্রতিধ্বনি আবার রিটার্ন করে তাকে ধরে ফেলেছে। ডি দূরত্ব অতিক্রম করার পরে সে প্রতিধ্বনি শুনলো, তার মানে সে গুলি করছে 2300 মিটার দূরে, কিন্তু সে প্রতিধ্বনি শুনছে 2301 বিয়োগ ডি দূরত্বে এসে। তাহলে এর মধ্যে কি ঘটছে? শব্দ একবার গেল, প্রতিফলিত হলো, আবার একটুকে এসে পুরোপুরি ফেরত আসতে পারে নাই, ডি দূরত্ব কম আসছে, এসে তার সাথে তার কানে এসে পৌঁছেছে। তাহলে গেছে 2301 মিটার, কিন্তু ফিরে আসছে 2301 মাইনাস ডি মিটার। আমরা সবাই জ্যামিতি জানি স্যার, এটা যদি ডি হয় আর পুরোটা যদি 2300 হয়, তাহলে বাকিটা হচ্ছে 2301 মাইনাস ডি। ঠিক আছে, এটা বিয়োগ করলে বের হয়ে যাচ্ছে। তাহলে গেছে 2301 মিটার, কিন্তু পুরো আসতে পারে নাই, ফেরত আসছে 2301 মাইনাস ডি মিটার। ঠিক আছে, তাহলে শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? একটা হচ্ছে 2301 আর একটা হচ্ছে ফিরে আসছে কতটুকু? 2301 মাইনাস ডি। তাহলে যদি যোগ করি 4602 মাইনাস ডি, যোগ করে দিলে এটাই আসে। হ্যাঁ, সাবধানে যোগ করবে, এই ধরনের যোগ আবার অনেকের ভুল হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এটা হচ্ছে এস, আমরা জানি আবার এস ইজ ইকুয়াল টু ভিটি, শব্দ সমবেগে চলে। তাহলে 4602 মাইনাস ডি, শব্দ দৌড়াচ্ছে 345 মিটার পার সেকেন্ড এবং সে সময় পেয়েছে টি। ধরি এখানে মানে এখানের মধ্যে এটাতে আমরা টি পেয়েছি, টি এর মান আমাদের জানা আছে, টি এর মান হচ্ছে 13 সেকেন্ড। টি এর মান কত? 13 সেকেন্ড। তাহলে টি এর মান 13 সেকেন্ড, আমি ডি এর মানটা খুব ইজিলি বের করতে পারি। এই ধরনের মানে বিয়োগ করতে অনেকের কিন্তু আবার একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তা আমি একটু দেখাই। স্যার ডিটা এ পাশে নিয়ে আসো, এটা প্লাস হয়ে যাবে, আর এটাকে এ পাশে নিয়ে যাও। 46 থেকে 345 গুণ 13 করা যাবে। আচ্ছা, আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো, আমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করছি এখানের মধ্যে যদি আমি একটা ম্যাথ এভাবে দিই যে 345কে আমি 13 দিয়ে গুণ দিই, যে কত আসতেছে 117, বিয়োগ করলে আনসার আসতেছে 117। আচ্ছা, তোমাদের মাথায় তো কি রে প্রশ্নটা আসতেছে না, স্যার এটা তো বিয়োগফলটা তো ঋণাত্মক আসতে পারতো, মাইনাস 117 আসতে পারতো। হ্যাঁ, চাইলে এভাবেও ম্যাথ দিতে পারে আমাদেরকে। তখন ঘতে কি প্রমাণ করতে হবে জানো? ঘতে হয়তো তখন প্রমাণ করতে বলবে যে দেখাও যে প্রদত্ত তথ্যগুলো সত্য নয়, প্রদত্ত তথ্যগুলোর ভিত্তিতে গাণিতিক যুক্তি দিয়ে দেখাও যে এটা
তথ্যগুলো সত্য নয়, এ ধরনের কোনো একটা প্রশ্ন যদি দিতে পারে আমাদেরকে, তখন আমরা হয়তো এখানে এসে হয়তো আমাদের মাইনাস আসবে জিনিসটা, ঠিক আছে, আমরা মাইনাস আসে তাহলে বলতে পারবো এটা তো সম্ভব না, ঠিক আছে, কারণ সে শব্দ ছুঁড়ে সেদিকেই দৌড়াইছে, সে উল্টা দিকে দৌড়াল একটা কথা, সে শব্দ ছুঁড়ে ওই দিকেই দৌড়াইছে, তাহলে এটা মাইনাস আসার, তাহলে এটা কখনোই এটা মাইনাস আসবে না। যদি মাইনাস আসে এখান থেকে তুমি বলতে পারবে যে প্রদত্ত তথ্যগুলো সত্য নয়। তাহলে দেখো মনোজ দৌড়াইছে 13 সেকেন্ড, তাই কি না? সে গুলি ছুড়ে 13 সেকেন্ড দৌড়ানোর সুযোগ পাইছে, গুলি ছড়ার পর সে 13 সেকেন্ড সময় পেয়েছে, 13 সেকেন্ডে সে অতিক্রম করছে 117 মিটার, 13 সেকেন্ডে সে কতটুকু চলে গেছে, কম যায় না কিন্তু, 117 মিটার চলে গেছে। তাহলে সুতরাং তার বেগ বের করো এখান থেকে, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে সময় দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 117 মিটারকে 13 দিয়ে ভাগ করো, যা আনসার আসে সেটাই শেষ, সেটাই আমার কথা। 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তো এটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। আর যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ কত সেটা যদি দেওয়া না থাকে, তাহলে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ওভাবে করো না, ঠিক আছে, তাহলে ওই তোমরা রুট দিয়ে দিয়ে সূত্রটা দেখাইছিলাম সেটার মাধ্যমে করিও। আচ্ছা, মুছে ফেলাটা ঠিক হয় নাই, আরেকবার একটু ব্যাখ্যা করে তারপর মুছি। মনোজ দাঁড়ায় আছে, মনোজ নাকি কে বললো এটা, আচ্ছা বইয়ে মনোজ নাম দেওয়া আছে, ঠিক আছে, আমি একটু এক ব্যক্তি দিয়ে শিখাইছি, ঠিক আছে, যাই হোক, এক ব্যক্তি সে গুলি ছুড়লো, গুলি ছুড়ার পরে সে সে দাঁড়িয়ে আছে 2301 মিটার দূরে, সে গুলি ছুড়ে সে দৌড়ানোর পরে 13 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পাইছে, অর্থাৎ 13 সেকেন্ডে সে এখানে চলে আসছে, ডি দূরত্ব অতিক্রম করে চলে আসছে। আস্তে আস্তে লম্বা হয়ে গেছে একটু, না সরি একটু বেটে করে আঁকি, আচ্ছা যাক, তাহলে এখানে চলে আসছে, সে দ্বি দূরত্ব অতিক্রম করে চলে আসছে, তা আমাকে বের করতে বলছে তার বেগ কত। বায়ুতে শব্দের বেগটা আমাকে ইনডাইরেক্টলি বলে দিয়েছে যেহেতু তাপমাত্রা বলে দিয়েছে, আর এটাও বলে দিয়েছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে। তাহলে দেখো শব্দ আসছে 2301 মিটার, কিন্তু রিটার্ন গেছে 2301 মাইনাস ডি মিটার, ঠিক আছে, সেখান থেকে তথ্যটাকে ধরে আমরা মনোজ বলছি বারবার মনোজ স্যারের নাম চলে আসছে, এটা হচ্ছে সে ওই ব্যক্তি, সেখান থেকে সে ডি দূরত্ব, তার ডি এর মান আসছে 117 মিটার, ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব আসছে 117 মিটার, এবং আমরা সে দৌড়ানোর সুযোগ পেয়েছে 13 সেকেন্ড, মানে প্রতিধ্বনি শোনার আগে সে 13 সেকেন্ড দৌড়েছে, তাহলে এখান থেকে ভাগ করলে আমরা তার বেগটা পেয়ে যাচ্ছি, বেগের মান পেয়ে যাচ্ছি 9 মিটার পার সেকেন্ড। তাহলে এই ধরনের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের কিন্তু দেয়া থাকলে আমরা এভাবেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব। তো তরঙ্গ আর শব্দের কিছু গাণিতিক সমস্যা আমি সবার সাথে শেয়ার করছি, একটু রিভিউ করছি তোমাদের সাথে জিনিসগুলো, বা তোমাদেরকে একটু জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি, তো আশা করি তোমাদের এগুলো উপকারে আসবে। তো এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো প্র্যাকটিস করতে থাকো, টেস্ট পেপারগুলো ঘাটাঘাটি করতে থাকো, তাহলে আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে, এবং আমি আরও সামনে আরও বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ অল।